হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো উইকেট নামের এই মুভিটা নিয়ে, যেটা 2024 সালে রিলিজ পেয়েছিল। মুভির শুরুতে আমাদের একটা বাচ্চা প্রশ্ন ছুড়ে দেয় যে আসলে কি কোনো মানুষ বা কোনো জাদুকরি খারাপ হয়ে জন্মগ্রহণ করে। তখন আমাদের মুভির সেকেন্ড মেন ক্যারেক্টার, যার নাম গ্লিন্ডা, সে সবাইকে বলে যে কেউই খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, তাকে আমাদের মতো মানুষ বা সোসাইটি দ্বারা খারাপ বানানো হয়। আর এরপর সে চলে যায় তার ফ্ল্যাশব্যাকে, আর শুরু হয় এই মুভির কাহিনী। তো এই মুভিটা খুবই সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটার আইএমডিবি রেটিং হচ্ছে 7.4 আউট অফ 10। আর হ্যাঁ, একটা কথা, আমাদের এই চ্যানেলটা খুবই নতুন, আর আপনারা যদি চান যে আমি এরকমই আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হই, তাহলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন আমরা মুভির মূল গল্পে চলে যাই। গল্প শুরু হয় ল্যান্ড অফ ওজ থেকে। সেখানে গ্লিন্ডা সবাইকে জানায় যে পশ্চিমের জাদুকরি মারা গেছে। এটা শুনে সবাই আনন্দে মেতে ওঠে। তখন একটি ছোট্ট মেয়ে গ্লিন্ডাকে জিজ্ঞাসা করে, দুনিয়াতে সকল জাদুকরি কি খারাপ হয়ে জন্মগ্রহণ করে, আর সত্যিই কি সে এত খারাপ জাদুকরি ছিল? এটা শুনে গ্লিন্ডা তার অতীতে হারিয়ে যায়, মানে সে সবাইকে অতীতের গল্প বলতে শুরু করে। সেখানে দেখা যায় যে একবার গভর্নর কাজের জন্য বাইরে গিয়েছিল। ঠিক তখনই তার স্ত্রী একটা বিক্রয় কর্মীর সাথে সম্পর্ক গড়েন। 9 মাস পরে তাদের ঘরে একটি মেয়ের জন্ম হয়, যার শরীর পুরোপুরি সবুজ রঙের ছিল। এটা দেখে গভর্নর, তার স্ত্রী এবং সবাই অবাক হয়ে যায়। মেয়েটির নাম রাখা হয় এলফাবা। এলফাবা যখনই কাঁদে তখন জিনিসপত্র বাতাসে উঠতে শুরু করে। গভর্নর বুঝে যায় যে এই মেয়েটির মধ্যে জাদুকরী শক্তি রয়েছে। তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি এই মেয়েটিকে লালন পালন করবে না। সে নিজের দাসীকে বলেন যে এই মেয়েটিকে নিয়ে যাও, এখন থেকে তুমি ওর দেখাশোনা করবে। এই দাসী ছিল আসলে একটা ভাল্লুক। ওই ভাল্লুকটি এলফাবাকে অনেক ভালোবাসার সঙ্গে নিজের কাছে নিয়ে যায়। কিছু সময় কেটে যায়। গভর্নরের ঘরে আরও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে, কিন্তু তার মধ্যেও কিছুটা সমস্যা রয়েছে। সে হাঁটতে পারে না, ফলে এলফাবা এবং তার ছোট বোন সবসময় একসাথেই থাকে। কয়েক বছর পরে একদিন এলফাবা তার ছোট বোনের সঙ্গে ছিল এবং সে এমারাল্ড সিটি সম্পর্কে বলছিল। তখন কিছু ছোট বাচ্চা এসে তাদেরকে বিরক্ত করতে থাকে, আর তার ছোট বোন কাঁদতে শুরু করে। এতে এলফাবা রেগে যায়। নিচে থাকা ছোট পাথরগুলো সে তার জাদুকরি ক্ষমতা দিয়ে বাতাসে তুলে বাচ্চাদের দিকে ছুঁড়ে মারে। বাচ্চারা ভয়ে পালিয়ে যায়। তার ছোট বোনের কান্নার আওয়াজে গভর্নর সেখানে আসে, আর মনে করে যে এলফাবাই হয়তো তার ছোট বোনকে কাঁদিয়েছে। তাই সে তার ছোট বোনকে ওখান থেকে নিয়ে যায়। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে গ্রামবাসীরা এলফাবার বিশাল পুতুল তৈরি করেছে, যেটা গ্লিন্ডা জ্বালিয়ে দেয়। তখন একটা মেয়ে গ্লিন্ডাকে জিজ্ঞাসা করে, এলফাবা কি তোমার বন্ধু ছিল? তখন গ্লিন্ডা বলে যে হ্যাঁ। গল্প আবারও অতীতে ফিরে যায়। গ্লিন্ডা তার সকল মালপত্র নিয়ে কলেজে আসে, যেখানে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়। এলফাবাও এখানে এসেছে। তাকে দেখে সব বাচ্চারাই ভয় পেয়ে যায়, কারণ এর আগে কেউ সবুজ রঙের মানুষ দেখেনি। আসলে গভর্নরের ছোট মেয়েকেও এই কলেজেই ভর্তি করা হয়েছে। যাওয়ার আগে তিনি তার মেয়েটিকে তার মায়ের স্যান্ডেলটি দেয়, কারণ তার মা আর বেঁচে নেই, এবং এলফাবাকে বলে তোমাকেও তোমার ছোট বোনের সঙ্গে থাকতে হবে। সবাই অ্যাসেম্বলি হলে পৌঁছায়, যেখানে নতুন ছাত্রছাত্রীদের স্বাগতম জানানো হয়। প্রিন্সিপাল সবাইকে নিয়ম মানার কথা বলে। পরে এলফাবা তার ছোট বোনকে রুমে নিয়ে যাওয়ার সময় একটা টিচার এসে বলে, আমি তোমার ছোট বোনকে নিজের সঙ্গে নিয়ে যাব। আসলে গভর্নরের মেয়ে হওয়ায় তাকে সবাই একটু বেশি যত্ন করছিল। এই কথাটি শুনে এলফাবা রাজি হয় না। ওই টিচারটি না শুনলে এলফাবা রেগে যায় এবং তার শক্তি ব্যবহার করে, আর সকল জিনিসপত্র বাতাসে উড়তে শুরু করে, এবং তার বোন আবার তার কাছে ফিরে আসে। এটা দেখে আশেপাশের সকল ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। ঠিক তখনই প্রিন্সিপাল এসে বলেন, ভয়ের কিছু নেই, সবকিছু আমি করেছি। আসলে প্রিন্সিপাল চায় না যে এই মুহূর্তে কারো কাছে এলফাবার শক্তি প্রকাশ পেয়ে যাক। তিনি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করেন, কে এলফাবার সঙ্গে রুম শেয়ার করতে চায়? গ্লিন্ডা হাত তোলে। সে আসলে প্রিন্সিপালকে খুশি করার জন্যই এই কথাটি বলেছে, যেন প্রিন্সিপাল তাকে সেমিনারে জায়গা দেয়। প্রিন্সিপাল এলফাবাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করো? এলফাবা বলে, আমি কিছুই জানি না, আমি যখনই রেগে যাই তখনই এমনটা ঘটে। প্রিন্সিপাল বলে, চিন্তা করো না, আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। এটা শুনে এলফাবা খুবই খুশি হয়ে যায়। সে তার রুমে ফিরে যায়, যেখানে গ্লিন্ডা আগে থেকেই রয়েছে। সে রুমের ভেতরে তার জিনিসপত্র দিয়ে পুরো বোঝাই করে রেখেছে। গ্লিন্ডা তার ধন সম্পদের গর্ব দেখাতে চায়। এলফাবার এটা একদমই পছন্দ হয় না। তাদের মধ্যে একদমই বনাবনি হয় না। এরপরে সে ক্যান্টিনে খাবার খেতে গেলেও তার টেবিলে কেউই বসে না। পরে তাদের সায়েন্সের ক্লাস হয়।
যেখানে একটা ছাগল শিক্ষক হিসেবে আসে। সে ক্লাসে এসে সবাইকে লেকচার দিতে থাকে। আর সে গ্লিন্ডার নাম ভালোভাবে উচ্চারণ করতে পারছিল না, তাই গ্লিন্ডার তাকে একদমই পছন্দ হয় না। এরপরে সে প্রজেক্টরের মাধ্যমে ইতিহাস বলতে শুরু করে, যে প্রথমে মানুষেরা এবং পশুরা একসাথে থাকত, কিন্তু পরে খিদে এবং রাগের কারণে মানুষ ক্রমশ হিংস্র হয়ে উঠেছে। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কেউ একজন বোর্ডে কিছু একটা লিখে তাকে অপমান করে। এতে তিনি প্রচণ্ড রেগে যায় এবং সবাইকে ক্লাস থেকে বের করে দেয়। সবাই চলে যায়, কিন্তু এলফাবা তখনও সেখানে বসে থাকে। প্রফেসর বলে, তোমাকেও চলে যাওয়া উচিত এবং বন্ধুদের সাথে এনজয় করা উচিত। এলফাবা বলে, আমার কোনো বন্ধু নেই। এটা শুনে প্রফেসরের মন খারাপ হয়। তিনি বলেন, আজ থেকে আমি তোমার বন্ধু। আসলে প্রফেসর বুঝতে পেরেছেন যে এলফাবাকে কেউ পছন্দ করে না তার ত্বকের এই সবুজ রঙের জন্য। এলফাবা প্রিন্সিপালের কাছে গিয়ে তার জাদু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু বারবার চেষ্টা করার পরেও সে পেরে উঠছিল না। প্রিন্সিপাল বলে, চিন্তা করো না, এতে কিছুটা টাইম লাগবেই। এরপর প্রিন্সিপাল প্রফেসর ডিলামন্ডের ক্লাসের ঘটনার ব্যাপারে বলে। এটা শুনে প্রফেসর ডিলামন্ডের ক্লাসে কি কি ঘটেছিল এগুলা তার মনে পড়তে থাকে এবং সে প্রচণ্ড রেগে যায়। এতে প্রিন্সিপালের ঘরের ভেতরে থাকা সবকিছু উড়তে থাকে, আর ওই কয়েনটি গিয়ে একটা কাচে গিয়ে লাগে আর সেটা ভেঙে যায়। প্রিন্সিপালের মনে হচ্ছে যখনই এলফাবা রেগে যায় তখনই তার জাদু কাজ করতে শুরু করে। প্রিন্সিপাল বলে, তোমার ভেতরে অসাধারণ শক্তি রয়েছে, কিন্তু তোমাকে তোমার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই তুমি তোমার শক্তির সঠিক ব্যবহার করতে পারবে। রাতে এলফাবা দেখতে পায় তার সায়েন্সের শিক্ষক, যিনি একজন ছাগল, তিনি বিদ্যালয় থেকে বের হচ্ছেন। এলফাবা তাকে অনুসরণ করে। শিক্ষক একটি বাড়িতে প্রবেশ করে যেখানে আরও কিছু প্রাণী ছিল। আসলে তারা একটা মিটিং করতে এখানে এসেছে। মিটিংয়ে ডিলামন্ড অনেক দুঃখ করে বলে যে এখানে আমাদের কোনো সম্মান নেই, মানুষেরা আমাদের আর কোনো প্রয়োজন মনে করে না, তারা আমাদের ওপরই সকল দোষ চাপিয়ে দেয়। আমার মনে হয় হয়তো আমার এখানে শিক্ষকতার অনুমতি আর থাকবে না। এভাবে চলতে থাকলে আমাদের জীবন এখানে বিপদে পড়বে। আসলে এই ইউনিভার্সিটিতে একমাত্র পশু শিক্ষক ছিলেন প্রফেসর ডিলামন্ড। হঠাৎই সবাই বুঝতে পারে যে বাইরে কেউ আছে। প্রফেসর ডিলামন্ড বুঝতে পারে যে এটা আসলে এলফাবা। সে তাকে ভেতরে নিয়ে আসে। ততক্ষণে অন্য সব পশুরা ওখান থেকে চলে গেছে। এলফাবা তাকে বলে যে আপনি যে একটু আগে বললেন ওগুলা কি সত্যি? এটা কি সত্যি যে কিছু মানুষ আপনাদের এখান থেকে তাড়িয়ে দিতে চায়? শিক্ষক বলে যে হ্যাঁ, এখানে তুমি যা কিছু শুনেছো সবই সত্যি। এটা শুনে এলফাবা খুবই কষ্ট পায়, কারণ তাকে বড় করেছে একজন ভাল্লুক। পরে যখন এলফাবা তার ঘরের দিকে যাচ্ছিল তখন সে দেখে যে একজন রাজপুত্র ঘোড়া চড়ে আসছে। রাজপুত্র এলফাবাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো সবুজ চামড়ার মানুষকে দেখছে। তখন ওই রাজপুত্র তাকে বলে যে তুমি কি কোনো দানব? এটা শুনে এলফাবা তাকে বলে, দানব বলার সাহস তোমার কিভাবে হলো? এরপর সে তার ওপর রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। রাজপুত্র অবাক হয়ে যায়, কারণ তাকে কখনো কেউ এরকমভাবে কথা শোনায়নি। আসলে রাজপুত্র এখানে কলেজে ভর্তি হতে এসেছে। এটা জানাজানি হতেই সবাই তাকে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে, যার মধ্যে গ্লিন্ডাও রয়েছে। গ্লিন্ডা সম্পূর্ণভাবে সেজে বাইরে আসে আর রাজপুত্রের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে থাকে যেন সে তাকে পাত্তা দেয়, কিন্তু রাজপুত্র কাউকেই পাত্তা দিচ্ছিল না। কিন্তু শেষমেশ গ্লিন্ডার এরকম হাবভাব দেখে সে তাকে বলে যে তুমি আমাকে পুরো ইউনিভার্সিটিটা ঘুরিয়ে দেখাও। গ্লিন্ডা তো মনে মনে খুবই খুশি। সে তাকে পুরো ইউনিভার্সিটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। রাতের বেলা সবাই পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন গ্লিন্ডা একটা পুরনো টুপি খুঁজে পায়, যেটা ছিল মূলত তার দাদির। তখনই এলফাবা সেখানে আসে। গ্লিন্ডা তাকে বলে, তুমিও আমাদের সঙ্গে রাতের পার্টিতে এসো এবং এই টুপিটা পরো। রাতে পার্টি শুরু হয়। গ্লিন্ডা ও রাজপুত্র একসাথে নাচছিল। নাচতে নাচতে তারা একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল আসে এবং গ্লিন্ডাকে একটি জাদুকরি স্টিক দিয়ে বলে, কাল থেকে তুমি আমার সঙ্গে আসবে, আমি তোমাকে জাদু শিখাবো। গ্লিন্ডা খুবই খুশি হয়, কারণ এটা সে সবসময় চাইতো। প্রিন্সিপাল জানান যে এলফাবা তার হয়ে অনুরোধ করেছিল। ঠিক তখনই সেখানে এলফাবা আসে, যার মাথায় সেই অদ্ভুত দেখতে টুপিটি রয়েছে যেটা গ্লিন্ডা তাকে দিয়েছিল। সবাই তাকে দেখে হাসতে শুরু করে, কিন্তু এলফাবা পাত্তা দেয় না। গ্লিন্ডা তখন বুঝতে পারে এলফাবা সবসময়ই তার সঙ্গে ভালো ব্যবহার করেছে। গ্লিন্ডা তখন এলফাবাকে নিজের নাচ অনুসরণ করতে বলে। এলফাবা তার নাচ অনুসরণ করে। এরপর সব ছাত্রছাত্রীরাই তার নাচ অনুসরণ করতে থাকে। এখন এলফাবা ও গ্লিন্ডা ভালো বন্ধু হয়ে গেছে। তাদের মধ্যে যত মতভেদ ছিল তা সবকিছুই এখন শেষ। এরপর যখন তারা রুমে আসে তখন গ্লিন্ডা তাকে বলে যে আমি তোমাকে একটা সিক্রেট বলবো, যেটা আমি কাউকে বলিনি। আর সেটা হচ্ছে সে এবং রাজপুত্র খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে।
এরপর সে বলে, আমি তো আমার সিক্রেট বললাম, এখন তুমি তোমার সিক্রেট বলো। কিন্তু এলফাবার কাছে কোনো সিক্রেট ছিলই না। তখন গ্লিন্ডা তার বালিশের নিচ থেকে একটি সবুজ রঙের তরল বের করে আর বলে যে, বলো তো, ঘুমানোর সময় তুমি এটাকে তোমার বালিশের নিচে কেন রাখো? তখন এলফাবা বলে যে, এটা হলো আমার মায়ের শেষ চিহ্ন, তাই এটাকে আমি সবসময় আমার কাছে রাখি। এরপর সে বলতে থাকে যে, আমার বাবা আমাকে পছন্দ করে না, কারণ আমি সবুজ রঙের। তাই যখন আমার বোনের জন্ম হবে, তখন আমার বাবা আমার মাকে একটা জাদুকরি দুধ খাওয়াতো, যেন তার বোন তার মতো সবুজ রঙের না হয়। আর এই জাদুকরি দুধের কারণে তার বোনের জন্ম আগেই হয়ে গিয়েছিল, যার জন্য সে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, আর তার মাও মারা গিয়েছে। আর তার বাবা মনে করে যে এই সব কিছু নাকি তার জন্যই হয়েছে। এগুলা শুনে গ্লিন্ডার অনেক খারাপ লাগে এবং সে এলফাবাকে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই। সে এলফাবাকে খুশি করার জন্য নিজের অনেকগুলো ড্রেস এবং মেকআপ গিফট করে। পরের দিন যখন তারা সায়েন্স ক্লাসে ছিল, তখন কিছু সৈন্য এসে তাদের আগের শিক্ষক মানে ওই ছাগলটাকে ধরে নিয়ে যায়। এলফাবা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তার কথা শোনে না। তাদের জায়গায় একটা নতুন শিক্ষককে আনা হয়, যিনি একটি বাঘের বাচ্চাকে খাঁচায় বন্দি করে রেখেছিল। এটা দেখে এলফাবার মন খারাপ হয়। তার আগের শিক্ষকের কথা মনে পড়ে, যিনি বলেছিলেন যদি কোনো পশুকে খাঁচায় বন্দি করে রাখা হয় তাহলে তারা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এই চিন্তা করে এলফাবা অনেক রেগে যায়। ওখানে কিছু ফুল রাখা ছিল, যেগুলো হঠাৎ বাতাসে উড়তে শুরু করে। সেই সুবাসে সকল ছাত্রছাত্রী অচেতন হয়ে পড়ে। তবে রাজপুত্র অচেতন হয় না। সে সেই বাঘের বাচ্চাটিকে খাঁচা থেকে মুক্ত করে এবং এলফাবাকে নিয়ে দূরের জঙ্গলে গিয়ে ছেড়ে দেয়। সেখানে তারা এক বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে। তখন এলফাবা রাজপুত্রের হাত ধরে। আসলে এখন এলফাবাও রাজপুত্রকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে জানে রাজপুত্র কখনো তাকে বিয়ে করবে না। অন্যদিকে ক্লাসরুমে দেখা যায় প্রিন্সিপাল এসে দেখেন শিক্ষক সহ সবাই অচেতন হয়ে গেছে। তিনি বুঝে যান এটা এলফাবার কাজ। তার শক্তি অনেক বেশি বেড়ে গেছে। তাই তিনি এমোরেল শহরে এক বড় জাদুকরের কাছে চিঠি লেখেন। পরদিন এমোরেল শহর থেকে এলফাবার জন্য একটা বার্তা আসে। সেখানে লেখা সেই জাদুকর যার কাছে চিঠি পাঠানো হয়েছিল, সে এলফাবাকে দেখা করতে ডেকেছে। এটা শুনে এলফাবা খুবই খুশি হয়। এখন তার জন্য বিদ্যুৎ চালিত গাড়ি চলে এসেছে। সকল ছাত্রছাত্রীরা তাকে বিদায় জানানোর জন্য সেখানে আসে। সেখানে রাজপুত্রও ছিল এবং গ্লিন্ডাও। গ্লিন্ডা জানায় যে এখন রাজপুত্রের সঙ্গে তার সম্পর্ক আর আগের মতো নেই। এটা শুনে এলফাবার ভালো লাগে না। ট্রেনে ওঠার সময় সে এলফাবাকে একটি চিঠি দেয়। সেখানে লেখা ছিল, আমিও তোমার সঙ্গে এমোরেল্ডে যেতে চেয়েছিলাম। এলফাবা এটা পড়ে গ্লিন্ডাকে তার হাত ধরে তাকেও ট্রেনের ভেতরে তুলে নেয়। দুজনেই দ্রুত এমোরেল্ডে পৌঁছে যায়। সেখানে একটি বানর তাদের একটি বিশাল কক্ষে নিয়ে যায়। সেই কক্ষে একটি বিশাল মুখ দেখা যায়, যেটা কথা বলছিল। দুইজনই সেটা দেখে অবাক হয়ে যায়। কিন্তু যখন এলফাবা নিজের নাম বলে, তখন ভেতর থেকে একজন জাদুকর বেরিয়ে আসে। সে একজন শক্তিশালী জাদুকর, যিনি এলফাবাকে ডেকেছিলেন। সে এমোরেল শহরের একটি ভবিষ্যৎ মডেল দেখায় এবং বলে, আমি এই শহরকে এভাবে গড়ে তুলতে চাই। আমি চাই তুমি তাতে তোমার মতামত দাও, যেন আমার শহরটিকে আরও সুন্দর করতে পারি। এলফাবা বলে, এই রাস্তাগুলোতে আলো ছড়িয়ে দিতে হবে। জাদুকর এলফাবাকে একটি ছোট মূর্তি দেয় এবং বলে, ভবিষ্যতে তুমি এই শহরের শাসক হবে। কিন্তু এলফাবা বলে, আমি এটা চাই না, আমি প্রাণীদের জন্য কিছু ভালো করতে চাই। ঠিক তখনই প্রিন্সিপাল এসে হাজির হয়। এলফাবা তাকে দেখে খুশি হয়। এরপর জাদুকর এলফাবাকে বলে, আমাদের কাছে একটি জাদুকরি বই আছে, যার মন্ত্রগুলো খুব শক্তিশালী। আজ পর্যন্ত কেউ তা পড়তে পারেনি। আমি চাই তুমি তা পড়ো। যদি তুমি মন্ত্রগুলো পড়তে পারো তাহলে এই বানরগুলোর পাখা গজাবে। এলফাবা বইয়ের কাছে গিয়ে একটি মন্ত্র পাঠ করে, আর সত্যিই ওই বানরটির পাখা গজাতে শুরু করে। কিন্তু পুরো প্রক্রিয়াতে সে প্রচণ্ড যন্ত্রণা পায়। এলফাবা সেটা থামাতে চায়। সে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, আমি এটা কিভাবে থামাবো? প্রিন্সিপাল বলে, তোমার থামানোর প্রয়োজন নেই। এলফাবা বাইরে গিয়ে দেখে সকল বানরের পাখা গজাচ্ছে এবং তারা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। প্রিন্সিপাল বলে, তুমি এটা থামিও না, আমরা চাই তারা উড়ে যাক, যেন তারা আমাদের হয়ে গুপ্তচরগিরি করতে পারে। এলফাবা তখন বুঝে যায় জাদুকর এবং প্রিন্সিপাল একই দলে। সে তখন সেই জাদুকরি বই নিয়ে পালিয়ে যায়। প্রিন্সিপাল তখন সব বানরদেরকে আদেশ দেয়, তোমরা যত দ্রুত সম্ভব এলফাবাকে ধরে নিয়ে আসো, না হলে আমি তোমাদের পুরো পরিবারকে মেরে ফেলব। তারা বাধ্য হয়ে প্রিন্সিপালের কথা মানে এবং এলফাবাকে ধরতে উপরের দিকে যায়, যেখানে সে গ্লিন্ডার সঙ্গে ছিল। তারা দুজন হট এয়ার বেলুনে পালানোর চেষ্টা করে, কিন্তু বেলুন উড়ে যাওয়ার আগেই পুরো জায়গা লক করে দেওয়া হয়। বেলুন ফেটে যায়, কিন্তু এর আগে তারা বেরিয়ে পড়ে। এরপর তারা একটি কক্ষে যায়, যেখানে গ্লিন্ডা এলফাবাকে বোঝানোর চেষ্টা করে যে যা হচ্ছে তা তাদের মঙ্গলের জন্য। কিন্তু এলফাবা এতে রাজি হয় না। সে পশুদের ভালোবাসে।
সে নিজেই একটি ভাল্লুকের কাছে বড় হয়েছে। তাই সে বই থেকে একটি মন্ত্র পাঠ করে। তখন তার সামনে একটি ঝাড়ু এসে পড়ে, যেটা হাওয়ায় উড়তে পারে। গ্লিন্ডার কাছে থাকা একটি কাপড় এলফাবার শরীরে জড়িয়ে দেওয়া হয়, যেটা ওর গায়ে বেশ মানায়। এলফাবার হাতে সেই উড়ন্ত ঝাড়ু থাকে, কিন্তু সে তা চালাতে জানে না। তখন সে একটি কাচে নিজের শৈশবের প্রতিচ্ছবি দেখে, যা তাকে বলে, ভয় পেও না, তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এরপর সে ঝাড়ুর ওপর নিয়ন্ত্রণ প্রচেষ্টা করে এবং পুরো শহরের ওপর দিয়ে উড়ে যায়। বানররা তাকে ধাওয়া করছিল, কিন্তু সে তাদের সৈন্যদের ওপর ফেলে দেয়, ফলে তারা সৈন্যদের ওপরে আক্রমণ করে। এলফাবার ভেতরে এত শক্তি থাকে যে পুরো শহর অন্ধকারে ঢেকে যায় এবং জাদুকরের শক্তি শেষ হয়ে যায়। সে এরপরে পশ্চিম দিকে চলে যায়। অন্যদিকে প্রিন্সিপাল গ্লিন্ডাকে সঙ্গে নিয়ে যায়। দেখে মনে হয় প্রিন্সিপাল গ্লিন্ডাকেও নিজের দলে নিয়ে নিয়েছে। আর এই দৃশ্যের মাঝেই আজকের আমাদের এই মুভিটার প্রথম পার্ট শেষ হয়ে যায়, যেটা রিলিজ পেয়েছিল 2024 সালে। দ্বিতীয় পার্ট কবে আসবে সেটা তো আমার জানা নেই, কিন্তু যখন আসবে আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তো এই মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার কাছে ভালোই লেগেছে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।